রাইট ফ্রম ভার্বস রুলস অ্যান্ড এক্সাম্পলস এর আরও একটি নতুন পার্টে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমাদের রাইট ফ্রম ভার্বস রুলস অ্যান্ড এক্সাম্পলস পার্ট 7 শিখব। তো এর আগে আমরা রাইট ফ্রম ভার্বস রুলস অ্যান্ড এক্সাম্পলসের উপরে 6টা ভিডিও দিয়েছিলাম। তো তোমরা যারা সেই পার্টগুলো দেখো নাই, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো চলো শুরু করা যাক আমাদের আজকে ক্লাসটি। তো দেখো, আমরা এর আগে রোল 20 পর্যন্ত আলোচনা করেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজ আমরা শিখব রোল 21 থেকে শুরু করব। তো দেখো, ফার্স্ট কন্ডিশনাল ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ। ইফ যুক্ত যে প্রথম অংশটা থাকবে সেটা অবশ্যই হবে সাবঅর্ডিনেট ক্লজ, সেই অংশটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তো সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটি অর্থাৎ ইফ যুক্ত যে অংশটা থাকবে সেই প্রথম অংশটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, আর সেই সাবঅর্ডিনেট ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরের অংশটি হবে প্রিন্সিপাল ক্লজ, আর সেই প্রিন্সিপাল ক্লজটি হবে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ব্যাপারটা কি হলো, যে ইফ যুক্ত যে অংশটা থাকবে সেই অংশটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ, আর সেই ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তো পরের যে অংশটা সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, সেই প্রিন্সিপাল ক্লজের অংশটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো দেখো এবার এক্সাম্পল, তাহলে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো দেখো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর ক্লজ কত প্রকার এবং কি কি এই বিষয়ে যারা না জানো, ক্লজ সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওটার লিঙ্ক দেখো নিচে দেওয়া আছে। তোমরা যারা সেই ক্লজ সম্পর্কে না জানো সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো তারপরে আমি সংক্ষেপে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো, ক্লজ হলো একটা খণ্ডবাক্য, একটা বাক্যের অংশ বিশেষ। ইফ ইউ কাম, যদি তুমি আসো, দেখো এই অংশটা দ্বারা পরিপূর্ণ কিন্তু ভাব ক্লিয়ার হয় না। যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, এটা তো আমি কী বুঝতেছি যে আরও কিছু যদি আছে সাথে। তো এইরকম ক্ষেত্রে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর যখন একটা অংশ দ্বারা পুরো পরিপূর্ণ মনের ভাব প্রকাশ পাবে সেটা হবে প্রিন্সিপাল ক্লজ। যেমন দেখো, আমি যদি পরের অংশটায় বলি যে আই শ্যাল গো, আমি যাব, তাহলে কিন্তু অর্থটা পরিপূর্ণতা পাচ্ছে। তো এটাই হলো প্রিন্সিপাল ক্লজ। তো এখানে দেখো যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কারণ এই যে সাবজেক্ট ইউ, এরপর কাম মূল ভার্ব, এটাই হলো মূল ফর্ম। যে সাবজেক্ট প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আর এরপর হবে কি, প্রথম অংশ যদি ইনডিফিনিট থাকে অর্থাৎ ইফ যুক্ত অংশটা, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো এরপরে প্রিন্সিপাল ক্লজ, সেই অংশটা হবে তোমার ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিট গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা কী লিখবো, এখানে আছে আই টু গো, তো কী লিখবো আমরা, আই শ্যাল গো। হ্যাঁ, টু গো বসবে না, হবে শ্যাল গো, কারণ আই সাবজেক্ট, এরপর হবে ভার্বের এরপর হবে শ্যাল উইল প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা শ্যাল উইল থেকে নিলাম শ্যাল, আই শ্যাল, এরপরে গো, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এরপরে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইফ ইউ ওয়ার্ক ইউ টু পাস, অ্যান্সারটা কী হবে তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা করে জানাও আমাকে। তো চলো আমরা এর পরেরটা দেখি। রোল নম্বর 22। দেখো, সেকেন্ড কন্ডিশনালে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশটি হবে প্রিন্সিপাল ক্লজ এ উড কুড মাইট প্লাস মূল ভার্ব বসবে। তো বিষয়টা কি, ঠিক আগের মতোই, তবে একটু ভিন্ন কি, যে এখানে ইফ যুক্ত প্রথম যে অংশটা থাকবে এই সাবঅর্ডিনেট ক্লজটা অর্থাৎ ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট, আগে বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, এবার বলা হয়েছে পাস্ট ইনডিফিনিট, যদি এই অংশটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে যে পরের অংশটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা সেটাই হবে কি, যে উড কুড মাইট প্লাস ভার্বের সাথে মানে মূল ভার্ব বসবে। উড কুড মাইট, এরপরে বসবে মূল ভার্ব। তো এবার এক্সাম্পল দেখো, তাহলে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখো যে ইফ হি ওয়ার্কড, দেখো হির পরে মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়ার্কড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ইফ হি ওয়ার্কড, তাহলে পরের অংশটা কী হবে, অবশ্যই সাবজেক্টের পরে উড কুড মাইট, এরপরে মূল ভাব বসবে। তাহলে ইফ হি ওয়ার্কড, এরপরে হি, এরপরে আমরা অবশ্যই আমাদের উড কুড মাইট একটা লিখতে হবে। তাহলে আমরা লিখলাম হি উড, এরপরে পাস ছিল অর্থাৎ মূল ভাব বসবে, সেই মূল ভাবটা লিখে দেওয়া হয়েছে। তো চলো এরপরে আমরা 23 নম্বর রুলটা দেখে নেব। থার্ড কন্ডিশনালে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট পারফেক্ট হলে
আমরা ফার্স্ট কন্ডিশনে বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, সেকেন্ড কন্ডিশনে বলছি আমরা পাস্ট ইনডিফিনিট, আর থার্ড কন্ডিশনে থাকবে হলো পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট হলে পরের অংশটি হবে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটিতে উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে স্ট্রাকচারটা হবে এরকম যে পরের স্ট্রাকচারটা অর্থাৎ প্রথম অংশটা ইফ যুক্ত যে প্রথম অংশ থাকবে সেখানে যদি পাস্ট পারফেক্ট থাকে স্ট্রাকচারটা, তো পরের যে অংশটা থাকবে প্রিন্সিপাল ক্লজটা সেই ক্লজে সাবজেক্টের পর লিখতে হবে উড, কুড, মাইট। এই উড, কুড, মাইট এর যে কোনো একটা লেখার পর লিখতে হবে হ্যাভ, হ্যাভ লেখার পর লিখতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো চলো এবার আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। তো দেখো, ইফ হি ওয়ার্কড, ইফ হি হ্যাড ওয়ার্কড, এখানে হ্যাড আছে অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড আছে আর ভার্বের পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো ইফ হি হ্যাড ওয়ার্কড, তো আমাদের নিয়ম হলো এটা যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে কিন্তু আমাদের পরের অংশটা হবে কি বলতো, পরের অংশটা হবে সাবজেক্টের পরে উড, কুড, মাইট, এরপরে বসবে হ্যাভ, এরপরে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো এখানে ইফ হি হ্যাড ওয়ার্কড আছে অর্থাৎ এটা আছে পাস্ট পারফেক্টে, তো আমাদের পরের অংশটায় সাবজেক্টের পরে অবশ্যই নিব মাইট অথবা উড, কুডের যে কোনো একটা। তো এরপরে নিতে হবে হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখবো আমরা। তো তাই লিখছি আমরা হি মাইট হ্যাভ পাস্ট অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ছিল, এখানে ছিল পাস, হবে কি পাস্ট, ইডি যোগ হবে, তাহলে এটা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পার্টে। তো পরের পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমাদের ক্লাসটি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।